হাজারদুয়ারি প্যালেস কোন জেলায় অবস্থিত? বলো। দেখতে পাচ্ছ তো? মুর্শিদাবাদ। সুন্দর। মুর্শিদাবাদ। এটা নবাব হুমায়ুন জাহ এটা তৈরি করেছে। সিম্পল, দেখা যাচ্ছে হাজারদুয়ারি, ঘুরতে যাওয়া হয়, ভালো জায়গা। পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী সাক্ষরতার হার সবচেয়ে কম? মহিলাদের শিক্ষিতের, পুরুলিয়া। হ্যাঁ, সব থেকে কম হচ্ছে পুরুলিয়া। 2011 সালের সেন্সাস অনুযায়ী নারী শিক্ষার হার সবচেয়ে কম রয়েছে পুরুলিয়াতে। ভেরি গুড। এশিয়ার বৃহত্তম সোলার ট্রি কোথায় স্থাপন করা রয়েছে? এই যে দেখো, গাছের মতো সোলার প্যানেল লাগানো রয়েছে। এশিয়ার বড় সোলার ট্রি। দুর্গাপুর। অপশন ডি। হ্যাঁ, এটা হচ্ছে বি। কল্যাণ। না, এটা দুর্গাপুরে রয়েছে। দুর্গাপুরে সিএসআইআর সিএমইআরআই কামরির প্রাঙ্গণে এটা রয়েছে। দুর্গাপুরে রয়েছে বৃহত্তম সোলার ট্রি। বন্দে ভারত এক্সপ্রেস পশ্চিমবঙ্গে প্রথম কোন রুটে চালু হয়? হাওড়া পুরী। হাওড়া পুরী না, হাওড়া নিউ জলপাইগুড়ি। 2022 সালে হাওড়া থেকে এনজিপি নিউ জলপাইগুড়ি প্রথম বন্দে ভারত ট্রেন চালু হয়েছিল। আস্তে। দুয়ারে সরকার প্রকল্প প্রথম কত সালে শুরু হয়? 21। কোভিড এর পরেই হয়েছিল। কোভিড এর সময় হয়েছিল 2020-তে। পশ্চিমবঙ্গ সরকার ওই যে করেছিল সরকারি পরিষেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার, 2020-তে হয়েছিল। ভারতের কোন রাজ্যে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো? বলার তো কিছু নেই, গঙ্গার নিচ দিয়ে। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ। কিন্তু এরকম নেই, কিন্তু নিচে দিয়ে গিয়েছো গঙ্গার নিচ দিয়ে? না স্যার, না। এমনি টানেলের মতো, ওটা অন্য এক্সট্রা কিছু ফিল হবে না। ঠিক আছে, আমি গিয়েছি, কিছুই এরকম টেরকম কিছু না, এমনি পে করা আছে, পুরো ঢালাই করা আছে। যেরকম মানে ধর্মতলা থেকে কালীঘাট যেতে যেমন ফিল হবে সেরকমই ফিল হবে, নতুন কিছু নেই। ঠিক আছে, আলাদা কিছু ব্যাপার নেই। ভেতরে হ্যাঁ, মানে জল টল কিছু দেখা যায়নি, মানে কিচ্ছু গঙ্গার দেখা তলাতে যায় যাওয়ার না, সময়? কিচ্ছু দেখা যাবে না। আরে পুরোটা ঢালাই করা, তো তুমি ঘরের মধ্যে দিয়ে গেলে কিছু দেখতে পাবে? এটা শুধু দেখার জন্য, যা সেরকম একটা ফিল দেওয়ার জন্য ছবিটা রয়েছে। ঠিক আছে, কিছুই দেখা যায় না, পুরো ঢালাই করা আছে ভেতরে, কারণ এরকম করতে গেলে পুরো কাঁচ দিতে হবে। আর অত কাঁচ দিলে তো অবস্থা খারাপ আছে না, অত ডেন্স কাঁচ কোথায় পাবে? কত খরচা হবে কোনো আইডিয়া আছে? আচ্ছা, পশ্চিমবঙ্গে এটা হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত রয়েছে। আচ্ছা, জলপাইগুড়ি শহর কোন কোন নদীর তীরে অবস্থিত? তোরসা ও জল ঢাকা। এটা হচ্ছে তিস্তা আর করলা। তিস্তা। হ্যাঁ, তিস্তা নদীর তীরে অবস্থিত। তিস্তা আর করলা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তোরসা নয়, তিস্তা আর করলা। আর এই করলা নদীকে জলপাইগুড়ির টেমস নদীও বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গের ত্রাসের নদী হওয়া তো উচিত ছিল দামোদর, কিন্তু দামোদর তো অপশনে নেই, কি করবে? সেটা তিস্তা। তাহলে এটা উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয় তিস্তা নদীকে, কারণ এটা হচ্ছে এত বেশি তোমার বর্ষাকালে জলোচ্ছ্বাসের কারণে এখানের অবস্থা খারাপ হয়। এই জন্য এটাকে হচ্ছে বর্ষাকালে এটাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়, যেহেতু উত্তরবঙ্গ নেই সেই কারণে আমরা এটা পশ্চিমবঙ্গের ত্রাসের নদী, তিস্তা নদী। অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পুরুলিয়া। 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 গিয়েছো নাকি ঘুরতে? না স্যার, যাওয়া হয়নি। হুম, পুরুলিয়া। আর এর সর্বোচ্চ শৃঙ্গ গোর্খাবুরু, পড়েছি আমরা, সুন্দর ব্যাপার। কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে কোন বাঁধ অবস্থিত? এই যে বাঁধটা খুব সুন্দর, একই বাঁধ। মুকুটমণিপুর। এটা হচ্ছে মুকুটমণিপুর। মুকুটমণিপুর বাঁধ। ভেরি গুড। বাঁকুড়া জেলার পর্যটন এটা মুকুটমণিপুর বাঁধ। ঠিক আছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত অঞ্চল বক্সা ডুয়ার্স কোথায় অবস্থিত? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। একদম ঠিক। ওহো না। ঠিকই বলেছো, আলিপুরদুয়ার। ঠিকই বলেছো। কারণ জলপাইগুড়িতে ছিল, ভাগ হওয়ার পরে বর্তমানে এটা আলিপুরদুয়ারে পড়ছে। ভেরি গুড। মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এরকম টিলার মতো রয়েছে, এটাই নাকি মামা পুরুলিয়া। ভাগ্নে পাহাড়। পুরুলিয়া। এটা মানবাজার। পুরুলিয়ায় নেই, এটা দুবরাজপুরে হ্যাঁ। রয়েছে, বীরভূমের দুবরাজপুরে। এইটা হচ্ছে মামা ভাগ্নে পাহাড়। ঠিক আছে, বীরভূমে রয়েছে দুবরাজপুরে, পুরুলিয়ায় নয়। আচ্ছা, সুন্দরবনের অঞ্চলের বৃহত্তম দ্বীপ কোনটি?
সাগরদ্বীপ। সাগরদ্বীপ। সাগরদ্বীপ, ঠিক আছে, সাগরদ্বীপ। এই কোশ্চেনটা স্যার বারবার আসছে। হ্যাঁ, এটা এই খুব কোশ্চেনটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সাগর যদি যেতে হয়, এই যে কাকদ্বীপ থেকে লঞ্চ রয়েছে, লট 8, ঠিক আছে, এখান থেকে আসতে হয়। আমি এখানেই কাছাকাছি থাকি, ম্যাপে দেখতে পাচ্ছ, এখানেই কাছাকাছি থাকি। আচ্ছা, সুন্দরবন অঞ্চলের বৃহত্তম হচ্ছে কাকদ্বীপ, যেখানে কপিল মুনির আশ্রম রয়েছে। প্রতি বছর মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা হয়। ভালো খবর। কৃষ্ণনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জলঙ্গি। নদিয়াতে রয়েছে। জলঙ্গি নদিয়া জেলার সদর দপ্তর কৃষ্ণনগর। মাটির পুতুল আর সরপুরিয়া মিষ্টির জন্য বিখ্যাত। মাইথন বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? মাইথন ড্যাম, বরাকর। বরাকর। এটা হচ্ছে বরাকর নদীর উপর অবস্থিত। যেটা ডিভিসি যে কর্পোরেশন রয়েছে তার গুরুত্বপূর্ণ একটা বাঁধ। পড়েছিলাম আমরা ডিভিসির আন্ডারে বাঁধগুলো। হুম। আচ্ছা, মাতলা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার প্রধান নদী? মাতলা। উত্তর 24 পরগনা। সুন্দরবন অঞ্চলের না, দক্ষিণ 24 পরগনা ও দক্ষিণ সুন্দরবনের। এই এই দুটো আমার দমে মানে গন্ডগোল হয়ে যায়, উত্তর 24 পরগনা, দক্ষিণ কেন 24 পরগনা। উত্তর 24 পরগনা উপরে রয়েছে, সেখানে অত নদীর ব্যাপার নেই। উত্তর 24 পরগনার মধ্যে এই যে বারাসাত, তারপর তোমার হচ্ছে তোমার হচ্ছে বনগা, এইসব রয়েছে। যত নদী টদী দেখবে সব দক্ষিণ 24 পরগনায় প্রচুর নদী আছে, কারণ দক্ষিণ 24 পরগনার বেশিরভাগ অংশটা সুন্দরবনের মধ্যে পড়ছে। ওই জন্য নদী কিছু প্রশ্ন থাকলে একদম চোখ বন্ধ করে দক্ষিণ 24 পরগনা দেবে। উত্তর 24 পরগনাতে অত নদী নেই, বোঝা গেছে? ওই জন্য যা নদী দেবে যত কিছু পাবে সব দক্ষিণ 24 পরগনা। সুন্দরবন অঞ্চলটা দক্ষিণ 24 পরগনার মধ্যেই পড়ে। হুম। আর এই ক্যানিং শহরকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়। হুম। কেউ যদি সুন্দরবন ঘুরতে যাও তাহলে ক্যানিং দিয়ে তোমাকে যেতে হবে। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855। 59। তাহলে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কবে? 1855, 1855 এ। সিধু কানু ও চাঁদ ভৈরবের নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ। সাঁওতালের বিদ্রোহকে হুল বলা হয়ে থাকে। আচ্ছা, নীল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? নদিয়া। এটা হয়েছিল নদিয়ার চৌগাছা গ্রামে দিগম্বর বিশ্বাস আর বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে 1859। আচ্ছা, তিতুমির কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সহজ প্রশ্ন। ওহাবি ওয়াহাবি আন্দোলন। ওহাবি আন্দোলন। বাংলায় ওয়াহাবি আন্দোলন, যেটা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। সেই বাঁশের কেল্লা তৈরি করেছিল, যে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, এটা আমরা জানি, খুব সুন্দর, ছোটবেলায় পড়েছি হয়তো। কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? আগে হিন্দু কলেজ ছিল, এখন প্রেসিডেন্সি কলেজ। প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1835। এটা ছিল 1817, 1817। ডেভিড হেয়ার, রাজা রামমোহন রায় আর রাধাকান্ত দেবের উদ্যোগে। 35, তখন তো রাজা রামমোহন রায় মরে গেছে, ঠিক আছে। স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবন কলকাতার কোন অঞ্চলে অবস্থিত? বিবেকানন্দের বাসভবন। রবীন্দ্রনাথ হলে মনে হচ্ছে রবীন্দ্রনাথ হলে মনে জোড়াসাঁকো হতো, তাই তো? হুম। আর ভবানীপুর হ্যাঁ হলে স্যার, মমতা ব্যানার্জি হয়ে যাবে। খবর কেন? ওটাই মনে ভবানীপুর হচ্ছে আমাদের। ভবানীপুর হলে মমতা ব্যানার্জি হয়ে যাবে। স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলা স্ট্রিট, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, বন্দে মাতরম ভবন পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? বন্দে মাতরম ভবন পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? রয়েছে আমাদের হুগলির চুঁচুড়াতে, ঠিক আছে। হুগলির চুঁচুড়াতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসেই বন্দে মাতরম গানটা রচনা করেছে। এই জন্য বন্দে মাতরম ভবন পশ্চিমবঙ্গের চুঁচুড়াতে অবস্থিত। স্যার, হ্যাঁ, বলো। আমাদের স্কুলে প্রত্যেকটা স্কুলে শুনলাম নির্দেশ দিয়েছে এই বন্দে মাতরম মানে গানটা এর জন্য, প্রার্থনার জন্য। হুম হুম, বলো। মানে আমি তো বুঝতে পারছি না যে এই আমাদের জাতীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত আর বন্দে মাতরমের সাথে মানে দুটোর মধ্যে তফাৎ কি? বাহ, জাতীয় খুব সঙ্গীতটাও তো ভালো আমাদের। প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। আমাদের সংবিধান যখন গৃহীত হয় বা কার্যকরী হয় 1949-এ সংবিধান গৃহীত হয়, আর কার্যকরী হয় 1950 সালে, ঠিক আছে। তো সংবিধানের মধ্যে
দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে জাতীয় সঙ্গীত, ঠিক আছে, জাতীয় সঙ্গীত, যেটাকে আমরা ইংরেজি জাতীয় স্তোত্র। জাতীয় স্তোত্র, ঠিক আছে। এবার আমি এখানে ইংরেজিটা বলি, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। জাতীয় সঙ্গীত এটা কিন্তু ন্যাশনাল অ্যানথেম। অ্যানথেম, কিন্তু জাতীয় স্তোত্র সেটা হচ্ছে ন্যাশনাল সং, ঠিক আছে। তো জাতীয় সঙ্গীত যেটা অবশ্যই আমাদের জনগণ মন, যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর জাতীয় স্তোত্র যেটা হচ্ছে বন্দে মাতরম, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এবার ব্যাপারটা হচ্ছে এই দুটোর পিছনে একটা ঐতিহাসিক ব্যাপার রয়েছে। কি ব্যাপার রয়েছে? জাতীয় সঙ্গীত আমাদের যে কি বলে আহ, রবীন্দ্রনাথ লিখেছিলেন, সেটা অ্যাকচুয়ালি কার জন্য লিখেছিলেন বলেছিলাম, আশা করি মনে আছে। জাতীয় সঙ্গীত তিনি লিখেছিলেন 1911 সালে। 11 সালে কি হয়েছিল? দিল্লি দরবার বসেছিল এবং এখানে ক্যাপিটাল ট্রান্সফার হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে, ঠিক আছে। কলকাতা থেকে দিল্লিতে ক্যাপিটাল ট্রান্সফার হয়, যা সেই সময় ইংল্যান্ডের যে রাজা ছিল জর্জ, তিনি কলকাতায় এসেছিলেন, মানে দিল্লিতে এসেছিলেন রাজধানী ট্রান্সফার করার জন্য। তো তার তিনি কত মহান ছিলেন সেটা বলার জন্য বা সেটাকে প্রেজ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর জনগণমন লিখেছিলেন। কারণ জনগণমনের মধ্যে লেখা আছে ভারত ভাগ্য বিধাতা, মানে তিনি বলতে চাইছেন ভারতের ভাগ্যের বিধাতা হচ্ছে ইংল্যান্ডের রাজা তৃতীয়, আমাদের পঞ্চম জর্জ। তার মানে জনগণমন অ্যাকচুয়ালি আমরা ন্যাশনাল অ্যান্থেম হিসাবে বলতে পারি, কিন্তু এটা লেখা হয়েছিল ইংল্যান্ডের রাজার জন্য, তার প্রেজ করার জন্য, ঠিক আছে। তো কংগ্রেস এরপরে যখন যখন আমাদের স্বাধীন হলো, ন্যাশনাল জাতীয় সঙ্গীতকে এটা কেন করলো? কারণ তারা হতে পারে বলতে পারে নিজেদেরকে ভারতীয়, কিন্তু অ্যাকচুয়ালি তো তারা ভারতীয় নয়। ব্রিটিশদের প্রতি চিরকাল লয়ালটি রেখেছে কংগ্রেস। 1885 সাল থেকেই বারবার চেষ্টা করেছে যাতে ব্রিটিশরা ভারত থেকে না যায়। তো সেইটাই তো তারা চেষ্টা করে এসেছে। সেই জন্য জনগণ মন সেটাকে তারা প্রেফার করেছে যে হ্যাঁ, এটাই আমাদের জাতীয় সঙ্গীত হবে। উল্টো দিকে বন্দে মাতরমের ব্যাপারটা কি? বন্দে মাতরম যখন আমাদের হচ্ছে কি বলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, যেটা ছিল প্রথম আন্দোলন, যেটা আমাদের সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যেখানে দেবী চৌধুরানী থেকে শুরু করে ভবানী থেকে শুরু করে আমাদের সবাই এখানে ছিল। এবং যত স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং থেকে শুরু করে সুখদেব, রাজগুরু, নেতাজি থেকে শুরু করে প্রত্যেকে, অরবিন্দ ঘোষ, সবাই স্বাধীনতা সংগ্রামে যখন আন্দোলন করেছেন ব্যবহার করেছে বন্দে মাতরমকে। কেউ কিন্তু জাতীয় সঙ্গীত কেউ গায়নি, সবাই বন্দে মাতরমের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীরা সমস্ত কথা বলেছে। তাহলে এই দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনটা জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা উচিত? অবশ্যই বন্দে মাতরমকে অ্যাকসেপ্ট করা উচিত, কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কি করেছে? এটাকে অ্যাকসেপ্ট করেনি। তার কারণ এটা। তো এতদিন কংগ্রেস যাওয়ার পরে এবার তো বেসিক্যালি যেহেতু মানে আমাদের তৃণমূল সরকার এসেছে পশ্চিমবঙ্গে, এবং সেই জন্য সেন্ট্রাল গভর্নমেন্টও কি করেছে, এখন সব জায়গাতে বন্দে মাতরমকে সেই সম্মানটা দেওয়ার জন্য এসেছে। বোঝা গেল না গেল না? হুম। তো শুভেন্দু অধিকারী মানে আসার পরে, ক্ষমতায় আসার পরে শুনছি যে এটা দিয়েছে আর হুম, কি, এই এটা সংস্থা। দিয়েছে। এবার এটা শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতের কথাই রয়েছে। পশ্চিমবঙ্গে সবকিছু তো সব জায়গায় একসঙ্গে চালু করলে হবে না, আস্তে আস্তে সব জায়গায় চালু করতে হবে। হ্যাঁ। যেমন আসামে কিছুদিন পরে ইউসিসি চালু হবে, ইউনিফর্ম সিভিল কোড। পশ্চিমবঙ্গে কিন্তু এখন হবে না, পশ্চিমবঙ্গে আরো কিছুদিন পরে হবে। আগে সবাই হিন্দুকে কনসলিডেটেড করতে হবে, মানে সবাইকে ইউনাইট করতে হবে। আসামে অলরেডি হয়ে গেছে, সেই জন্য আসামে সেটা সম্ভব হবে। বিজেপি সব চিন্তা ভাবনা করে করছে, সমর্থন রেখে সবকিছু হাওয়া বুঝে সবকিছু করবে, হঠাৎ করে কিছু একটা নিজের মতো করে দেবেন। ওকে, হুম। আচ্ছা। রানী রাসমণি কবে দক্ষিণেশ্বর কালী মন্দির প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে 1855 75। সালে। 1855 সালের 31শে মে দক্ষিণেশ্বর কালী মন্দির ফাউন্ডেশন করে 1855 সালের 31শে মে। আচ্ছা, কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? চিত্তরঞ্জন দাস। না, অ্যান্সার হবে হ্যাঁ, চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু 1924 সালে তিনি মেয়র হন, আর সুভাষচন্দ্র বসু সিইও হন। তারপরে 1926-এ তিনি মারা যান। তারপরে সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের মেয়র হয়েছে।
আচ্ছা, ব্রিটিশ ভারতে কত সালে কলকাতা থেকে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করার কথা ঘোষণা করা হয়? একটু আগেই বলে দিলাম। 1911? 1911 সালে। তাহলে পঞ্চম জর্জ দিল্লি দরবারে ঘোষণা করেছিলেন যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হবে। আচ্ছা, প্রথম বাঙালি মহিলা স্নাতক গ্রাজুয়েট কারা ছিলেন? স্যার অপশন এ। অপশন এ কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু। 1883-তে তারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। ভেরি গুড। পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের মূল উদ্দেশ্য কি? সাইকেল প্রদান। সুন্দর ব্যাপার। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান। দেয়া হবে হয়তো আবার। সবুজ সাথীর জায়গায় এবার ওই গেরুয়া সাথী হবে হয়তো নাকি নাম। লেটস সি। সাইকেল নীল সাইকেলের জায়গায় কি গেরুয়া সাইকেল আসবে? লেটস সি কি হয়। হতেও পারে। গতিধারা প্রকল্প কোন ক্ষেত্রের সাথে যুক্ত? নদী সংস্কার। এটা হচ্ছে পরিবহন ক্ষেত্রে। পরিবহন ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, যে হচ্ছে গতির সঙ্গে নদীর সম্পর্ক মনে হচ্ছে, কিন্তু পরিবহন ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের যে বাণিজ্যিক গাড়ি কেনার জন্য ভর্তুকি দেওয়া হয়, সেটা হচ্ছে গতিধারা প্রকল্প। আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায় এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবস্থিত? সল্ট লেক। এটা হচ্ছে ফলতা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হুগলি নদীর তীরে ফলতায় এক্সপোর্ট প্রসেসিং জোন অবস্থিত। আচ্ছা, ভারতের মোট চার উৎপাদনের প্রায় কত শতাংশ পশ্চিমবঙ্গে উৎপাদিত হয়? স্যার 50%। না, 25। 25%। কারণ সবচেয়ে বেশি আসামে হয়, ঠিক আছে? আসাম সবচেয়ে বেশি চা উৎপাদন করে। 25% আমাদের পশ্চিমবঙ্গে হয়। আসামে প্রায় 60%-এর উপরে, 60 থেকে 70% আসামে হয়। আসাম সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গের কোয়ালিটি চা, বেশি চা আসামে হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। দামোদর নদীর তীরে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট অবস্থিত। পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর কোনটি? একদম ত্রিস্তরীয় রয়েছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ রয়েছে, তবে সর্বোচ্চ স্তরে রয়েছে জেলা পরিষদ। যুবশ্রী কত টাকা বলে ফেলো? 1500। 1500। এবার এটা 3000 হবে আশা করা যায়, বলেছে যখন দেবে আশা করি। আচ্ছা, 1500 টাকা। পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন কবে থেকে চালু হয়? 11। 11। 2011 না, 13। এটাই লোকে ভুল করে ফেলে। প্রথমে রাইটার্স বিল্ডিং এ কিন্তু সবকিছু হতো, ঠিক আছে? তারপরে 2013 সালে 5 অক্টোবর রাইটার্স বিল্ডিং এ সংস্কার করার জন্য এটাকে স্থানান্তর করা হয়েছে। এখন সংস্কার করে আবার বিজেপি রাইটার্স বিল্ডিং এ চলে আসবে। এটা অনেকে ভাবে যে নবান্ন মমতা ব্যানার্জি বানিয়েছে, এটা কিন্তু ভুল কথা। নবান্ন বুদ্ধদেব বাবুর সময় থেকেই ছিল। বাণিজ্য এখানে ওখানে তোমার হচ্ছে ট্যাক্স, যে তোমার রেভিনিউ ডিপার্টমেন্ট ছিল, ঠিক আছে? তোমার ট্যাক্স ডিপার্টমেন্ট ছিল, ওখানে সব ট্যাক্স ফ্যাক্স নেওয়া হতো, বাণিজ্য ট্যাক্স। এখন নবান্ন ওটা হচ্ছে। কন্যাশ্রী প্রকল্প কত সালে ইউনাইটেড নেশনের সর্বোচ্চ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড লাভ করে? 2015। 16। 2017। 2017 সালে পায় এটা। নেদারল্যান্ডসের হিগ শহরে এই পুরস্কার প্রদান করা হয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে দিয়েছিলাম নোটসে লাস্ট, পড়লে ভালো, পড়নি। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 12, NH 12। 12। হ্যাঁ, আগে NH 34 ছিল, এখন NH 12। দক্ষিণ চব্বিশ পরগনার বকখালি থেকে শুরু করে দিনাজপুরের ডালখোলা পর্যন্ত দিয়েছিলাম, পড়নি, উত্তর পাওনি ওই জন্য। বাউল গানের জন্য পশ্চিমবঙ্গের কোন জেলা বিখ্যাত? বীরভূম। নদিয়া। বীরভূম।
বাউল গান, বীরভূম, জয়দেব, কেন্দুলি মেলা, এটা মিলন ক্ষেত্র, বাউল গান। ইয়েস। কুলিক পাখিরালয় বা রায়গঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন জেলায় অবস্থিত? এটা দক্ষিণ আমাদের দিনাজপুর। উত্তর দিনাজপুর। ঠিক আছে, উত্তর দিনাজপুরে রয়েছে কুলিক পাখিরালয়, এশিয়ার অন্যতম বৃহত্তম পাখিরালয় এটা। পশ্চিমবঙ্গের এটাও কোন জেলাকে বলছিলাম। ম্যাঙ্গো সিটি বা আমের শহর বলা হয়? মালদহ। মালদহ। একদম, মালদা আমের শহর। ফজলি হিমসাগর ল্যাংড়া আমের জন্য বিখ্যাত। ভেরি গুড। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর তীরে অবস্থিত? রূপনারায়ণ। রূপনারায়ণ নদী, এটা পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে রূপনারায়ণ। আমরা জানি কোলাঘাট তার পাশেই। রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয় বিবেকানন্দের দ্বারা? রামকৃষ্ণ মিশন ফাউন্ডেশন হয়েছিল কবে? শিকাগো থেকে ঘুরে আসার পর, 1902। 1897। 97। 97, 1897 এর ফার্স্ট মে। কিন্তু তিনি এটাকে দেখে যেতে পারেননি, তার আগেই তিনি মারা যান। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ পেশায় কে ছিলেন? চিকিৎসক। না, বিধানচন্দ্র রায় চিকিৎসক ছিলেন। প্রফুল্ল চন্দ্র ঘোষ আইনজীবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তিনি একজন রসায়নবিদ এবং উনি অধ্যাপক ছিলেন। 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতা হার কত, লিটারেসি রেট কত? 77.08। ভারতের সেই জায়গায় 74.04, পশ্চিমবঙ্গের 77.08। 2011 সালের জনগণনা অনুযায়ী জনঘনত্বের দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? পপুলেশন ডেন্সিটির দিক থেকে, জনঘনত্বের দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। দ্বিতীয়। প্রথমে রয়েছে বিহার, পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে, সেকেন্ড। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কবে চালু হয়? দমদম এয়ারপোর্ট চালু হয়েছিল 1924। 1924। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কবে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? 97। 1999। 1999। পশ্চিমবঙ্গের কোন স্থানটি টেরাকোটার মন্দিরের জন্য বিশ্ববিখ্যাত? পোড়ামাটি বা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত? বিষ্ণুপুর। অবশ্যই বিষ্ণুপুর। বিষ্ণুপুর। হ্যাঁ, বাঁকুড়া জেলার মল্ল রাজাদের সময় বিষ্ণুপুর। বক্সা জাতীয় উদ্যান কোন প্রাণী সংরক্ষণের জন্য পরিচিত? গন্ডার। গন্ডার। না, গন্ডার বক্সা নাকি বাঘ। রেড পান্ডা? বাঘ বাঘ। পশ্চিমবঙ্গে দুটো জায়গা আছে যেখানে বাঘ সংরক্ষণ হয়, টাইগার রিজার্ভার। বলেছিলাম দুটো রয়েছে, একটা হচ্ছে বক্সা, বলেছিলাম মনে পড়েছে? দিয়েছিলাম নোটসে, স্বাভাবিক উদ্ভিদের নিচে দেওয়া ছিল। একটাই কুমির প্রকল্প ভগবতপুর, আর দুটো টাইগার রিজার্ভার, তার মধ্যে একটা ছিল বক্সা। পড়বে পড়বে, পড়নি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফুর উচ্চতা কত? 3636। 3636 মিটার। 3636। ভারতের প্রথম পাতাল রেল মেট্রো কোথায় চালু হয়েছিল? কলকাতা। কলকাতা। কলকাতা, 1984, ইন্দিরা গান্ধীর সময়। পশ্চিমবঙ্গের লোকায়ুক্ত আইন কত সালে পাস হয়? পারবে না, 2003 সালে, প্রশাসনিক দুর্নীতি দমনের জন্য। আচ্ছা, শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখণ্ডের উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে, তার অপর নাম কি? চিকেন স্নেক। চিকেন স্নেক। ভেরি গুড। মাত্র 22 কিলোমিটারের অংশ। সবসময় পাকে আমাদের বাংলাদেশ ধমকি দেখায় চিকেন স্নেক দখল আমাদের হচ্ছে উত্তর ভারতকে আলাদা করে দেবে। যাই হোক, ভালো চিন্তা ভাবনা। ভারতের প্রথম আইআইটি কোথায় স্থাপিত? খড়গপুর। আইআইটি খড়গপুর, 1951 সালে আইআইটি খড়গপুর প্রথম। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, পশ্চিমবঙ্গ সরকার পড়ুয়াদের সর্বাধিক কত টাকা ঋণ দেয়? যদিও কাজকর্ম হয়নি, সব অবস্থা খারাপ, বেকার কথা। 10 লক্ষ টাকা। ঠিক আছে, কিছুই হয়নি।
দার্জিলিং জেলা থেকে বিচ্ছিন্ন হয়ে কালিম্পং কবে নতুন জেলা হিসেবে গঠিত হয়? 2017 সালের 14ই ফেব্রুয়ারি। এটা হচ্ছে 21তম জেলা। আচ্ছা, রাইটার্স বিল্ডিং কত সালে নির্মিত হয়েছিল? 1777 সালে। কেন? কারণ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র ক্লার্করা এখানে আহ, লিখতে মানে কাজ করতেন, ক্লার্কের কাজ, এই জন্য এটাকে রাইটার্স বিল্ডিং বলা হতো। ঠিক আছে, এটা টমাস লায়ন এর নকশা বানিয়েছিল। ঠিক আছে, আচ্ছা এতটাই আমাদের আজকে ছিল। তাহলে অনেক কিছু আলোচনা হলো, তাই তো? ভালো করে পড়াশুনো করতে হবে, ঠিক আছে? একবার রিভিশন করতে থাকো, ভালো করে পড়াশুনো করো, তাহলে হবে, নাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে।